আজকে আমরা আলোচনা করতে চাই কার্ডিয়াক ট্যাম্পোনেট নিয়ে। সো বেসিক্যালি আমরা যেটা করব যে এখানে আসলে আমরা ডেভিডসনকে এক্সপ্লেইন করতে চাই পার্টিকুলারভাবে। সো আমরা প্রথমে ডেভিডসনের লাইনগুলোকে দেখব, লেটার অন সেগুলোকে আমরা আসলে এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো প্রথমে আসি, ডেভিডসন এখানে কি বলা হচ্ছে। সো এখানে বলা হচ্ছে কার্ডিয়াক ট্যাম্পোনেট জিনিসটা কি। এটা একটা টার্ম যেটা বেসিক্যালি একটা অ্যাকিউট হার্ট ফেইলিয়ার কন্ডিশনকে ইন্ডিকেট করে, কিন্তু এখানে কিছু শর্তের কথা বলা হচ্ছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে এই যে এটা তখনই হার্ট ফেলিয়ার হচ্ছে বিকজ হার্ট যখন কম্প্রেসড হয়। তাহলে একটা পার্সনের হার্ট কম্প্রেশন হচ্ছে ডিউ টু বা অ্যাজ এ রেজাল্ট অফ লার্জ পেরিকার্ডিয়াল ইফিউশন। তাহলে কোনো পার্সনের যদি লার্জ পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করে, সেখান থেকে যে কার্ডিয়াক যে আমরা ওয়াল বলতে পারি বা হার্ট বলতে পারি, সেটা যখন কম্প্রেসড হয়, সেখান থেকে যখন অ্যাকিউট হার্ট ফেলিয়ার ডেভেলপ করে, সেটাকেই বলা হচ্ছে কার্ডিয়াক ট্যাম্পোনেট। সো লেটস এক্সপ্লেইন আসলে এটাকে কি বোঝানো হচ্ছে। সো এটাকে বোঝানোর জন্য আমরা প্রথমে যেটা করবো, আমাদেরকে প্রথমে একটা হার্টের ছবি আঁকতে হবে। সো আমরা চিন্তা করি যে দিস ইজ আ হার্ট, মনে করি এটা একটা হার্ট, এবং আমরা সবাই জানি যে হার্টের বাইরে একটা আমাদের পেরিকার্ডিয়াম থাকে এরকম। সো দিস ইজ, আমরা ধরে নিই এটা একটা পেরিকার্ডিয়াম। সো নর্মালি পেরিকার্ডিয়ামের কাজটা কি, বা পেরিকার্ডিয়াম এখানে আসলে থাকেটা কি? বেসিক্যালি এখানে আমরা আসলে কিছু সেরাস ফ্লুইড দেখি। এই সেরাস ফ্লুইডের মূল কাজটাই হলো যখন আমাদের কার্ডিয়াক আমাদের যখন ডায়াস্টোলগুলো হয়, তখন আসলে যেন ভেন্ট্রিকুলার ওয়াল পেরিকার্ডিয়ামের সাথে যেন ফ্রিকশনটা না হয়। টু প্রিভেন্ট দ্যাট ফ্রিকশন এই আমরা বলবো যে সেরাস ফ্লুইড যেটা আছে সেটা আসলে ফাংশন করে, এবং এই পেরিকার্ডিয়ামটা মোটামুটিভাবে আমাদের ডিউরিং ডায়াস্টোল হার্টের যে ডিস্টেনশন জিনিসটা হয় সেটাকে আসলে কাইন্ড অফ লিমিট করে বলা যেতে পারে। সো দিস ইজ পেরিকার্ডিয়াম। এখন নর্মালি এখানে ফ্লুইড যতটুকু থাকার কথা সেটাতে কোনো সমস্যা হয় না, ওটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। বাট ইন সাম কেসেস দেখা যাচ্ছে যে এই পেরিকার্ডিয়াল স্পেস যেটা আমরা যেটা দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে কি এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ ফ্লুইড। এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ ফ্লুইড যখন হয়, তখন কি হয়? তখন আস্তে আস্তে পেরিকার্ডিয়ামটা ওই জায়গায় আস্তে আস্তে এরকম করে ফুলতে থাকবে, কিন্তু পেরিকার্ডিয়ামের একটা মানে লিমিট আছে, ও তো ওর বেশি আর ফুলতে পারবে না, বা ওর বেশি তো আর ডিস্টেন্ডেড হতে পারবে না। তখন কি হয়? এই পুরা জায়গা ধরে যে ফ্লুইড আছে, সেই ফ্লুইড আমাদের একটা ল্যাটারাল প্রেশার ক্রিয়েট করে। কাকে ল্যাটারাল প্রেশার ক্রিয়েট করতেছে? দে উইল ক্রিয়েট আ ল্যাটারাল প্রেশার টু দ্য ওয়াল অফ দ্য হার্ট, বা ভেন্ট্রিকুলার ওয়ালও বলা যেতে পারে, বা হার্টের ওয়ালের দিকে তারা আসলে এভাবে একটা এই বরাবর এই ডিরেকশন বরাবর তারা একটা প্রেশার ক্রিয়েট করবে। এখন এই প্রেশার যখন ক্রিয়েট করে, হোয়াট হ্যাপেন্স? সো ফার্স্ট অফ অল হার্ট কীভাবে ফাংশন করে আমরা জানি। আমাদের হার্ট প্রথমে ডায়াস্টল হবে। যখন ডায়াস্টল হয় তখন সেই চেম্বারগুলো ব্লাড দিয়ে ফুলফিলড হয়, অ্যান্ড লেটার অন হার্ট যখন আমাদের সিস্টল করছে, যখন সে কন্ট্রাকশন হচ্ছে, সেই ব্লাডকে পাম্প করা হয়। সো আমাদের হার্টকে প্রপারলি কাজ করতে গেলে কি করতে হবে? তাহলে এখানে তাকে প্রথমে ডায়াস্টোল করতে হবে, এবং যখন এই ডায়াস্টোলটা হয় তখন যেই চেম্বারগুলো রয়েছে সেই চেম্বার গেটস ফুল অফ ব্লাড, অ্যান্ড লেটার অন এই ব্লাডটাকেই পাম্প করার জন্য সিস্টল হয়। নর্মাল হিসাব এটা। এখন যখন এই সিনারিওটা আমি ডেভেলপড হতে দেখছি, হোয়াট হ্যাপেন্স? হার্ট ডায়াস্টোল করার জন্য যে একটু মানে ডিস্টেন্ট করবে, এইটা আসলে হচ্ছে না, বিকজ পুরো পেরিকার্ডিয়াল স্পেসে এত পরিমাণ ফ্লুইড, সেটা আসলে হার্টকে এমনভাবে প্রেশার দেয়, হার্ট আসলে আমাদের চেম্বারগুলার ডায়াস্টোলের সময় যে আমরা যে ডায়ালেটেড হওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে আর এখানে হতে দেখি না। তাহলে এই ঘটনা যখন ঘটছে, হোয়াট হ্যাপেন্স? তাহলে আমাদের ডায়াস্টোল ইজ কম্প্রোমাইজড, আমাদের ডায়াস্টোল পুরা ব্যাপারটাই কম্প্রোমাইজড হয়ে গেল। তাহলে ডায়াস্টোল যদি ঠিক মতো না হয়, তাহলে কি আমরা ফিজিওলজি জানি এন্ড ডায়াস্টোল ভলিউম এটা আসলে কম থাকবে। তো স্বাভাবিকভাবে এন্ড ডায়াস্টোল ভলিউম যখন কম হবে, আমাদের স্ট্রোক ভলিউমও স্বাভাবিকভাবেই কমে যাবে। সো এটার রেজাল্টে আমরা দেখব আমাদের যে স্ট্রোক ভলিউম সেটা কমে যাচ্ছে, এবং স্ট্রোক ভলিউম কমে গেলে আমাদের আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট কমে যাবে। এখন এই সিনারিওটা যখন হচ্ছে, যেই মোমেন্টে আমাদের বডির ডিমান্ড যতটা তার থেকে অনেক কম পরিমাণে কার্ডিয়াক আউটপুট যায়, সো সেইটা একটা হার্ট ফেলিয়ার হয়ে গেল, রাইট? হার্ট ফেলিয়ার আমরা কখনই বলছি যখন হার্ট ফেলস টু পাম্প দ্য ব্লাড অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য বডি। সো
কার্ডিয়াক আউটপুট এখানে স্বাভাবিকভাবে কমে যাচ্ছে। হার্ট যতই চেষ্টা করুক আসলে সে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লাড আসলে আর পাঠাইতে পারতেছে না টু দ্য পেরিফেরাল টিস্যু। সো ইন দ্যাট কেস দেয়ার উইল বি ডেভেলপমেন্ট অফ অ্যাকিউট হার্ট ফেলিয়ার। সাধারণত এটা অ্যাকিউট সেটিংসে ঘটনাটা করতেছে, ক্রনিক সেটিংসে ইউজুয়ালি আমরা এরকমভাবে দেখি না। ক্রনিক সেটিংসের মেকানিজম বা রেসপন্স ডিফারেন্ট হবে, বাট অ্যাকিউট সেটিংসে এই ঘটনাটা আসলে আমরা হতে দেখি। তাহলে কার্ডিয়াক আউটপুট ফল করতেছে, হার্ট ফেলিয়ার ডেভেলপ করতেছে। এই যে কন্ডিশনটা আমি এক্সপ্লেন করলাম, দিস ইজ কার্ডিয়াক টেম্পোনেট। তাহলে এখানে একটা অ্যাকিউট হার্ট ফেলিয়ার ডেভেলপ করতেছে। এখানে কেন? বিকজ একটা লার্জ পেরিকার্ডিয়াল ইফিউশন হার্টকে কম্প্রেস করে, দ্যাটস ওয়াই ডায়াস্টোলিক এত প্রবলেম এবং সেখান থেকে অ্যাকিউট হার্ট ফেলিয়ার, এবং এই কন্ডিশনটা হচ্ছে আমাদের কার্ডিয়াক টেম্পোনেট। আচ্ছা, তাহলে আমরা পরের লাইনে যাই। সো এরপরে ডেফিনেশন এখানে কি বলতেছে? এরপরে বলা হচ্ছে যে কার্ডিয়াক টেম্পোনেটের আসলে কারণটা কি। সো কার্ডিয়াক টেম্পোনেটের কারণ কি বলছে? তাহলে একটা বলছে টেম্পোনেট মে কমপ্লিকেট এনি ফর্ম অফ পেরিকার্ডাইটিস। এই লাইন দিয়ে আসলে যেটা বোঝাইতে চাইছে সেটা হচ্ছে আমাদের যে কোনো রকম পেরিকার্ডাইটিস, সেটা হতে পারে ভাইরাল পেরিকার্ডাইটিস, সেটা হতে পারে ব্যাকটেরিয়াল পেরিকার্ডাইটিস, সেটা হতে পারে টিউবারকুলার পেরিকার্ডাইটিস, অথবা নন ইনফেকশিয়াস কোনো কজেও পেরিকার্ডাইটিস হতে পারে। তাহলে যে কোনো রকম পেরিকার্ডাইটিসে আমরা আসলে কি দেখি? যখনই কোনো একটা পার্সনের পেরিকার্ডাইটিস ডেভেলপ করবে, সো যখন কারো ক্ষেত্রে আমরা দেখি যে দেয়ার ইজ পেরিকার্ডাইটিস, তার মানে কি? ইনফ্লামেশন অফ দ্য পেরিকার্ডিয়াম, তাই না? পেরিকার্ডিয়ামে ইনফ্লামেশন হয়। এখন যখন ইনফ্লামেশন হয়, আমরা প্যাথোলজিতে পড়ছি ডিউরিং ইনফ্লামেশন আসলে এই জায়গাগুলোতে আমরা এক্সুডেশন হইতে দেখি, দেয়ার উইল বি এক্সুডেশন। সো আলটিমেটলি যেটা হয়, যখনই পেরিকার্ডাইটিস হয় তখন এই এক্সুডেশনটা আমরা দেখবো। সো যেটা হবে সেটা হচ্ছে এই ইনফ্লামড পেরিকার্ডিয়াম, এখান থেকে দেখা যাচ্ছে যে এরকম ফ্লুইড এসে পেরিকার্ডিয়াল স্পেসে জমা হইতে থাকবে। সো যখন পেরিকার্ডিয়াল স্পেসে জমা হইতে থাকবে, লাইক যদি এক্সেসিভ অ্যাকুমুলেশন হয়, দ্যাট উইল লিড টু ফরমেশন অফ কার্ডিয়াক টেম্পোনেট। সো এটাকেই আসলে এক্সপ্লেইন করা হচ্ছে বা এটাকেই আসলে বোঝানো হয়েছে। আচ্ছা, সেকেন্ড জিনিসটা কি? সেটা হচ্ছে আর কি কি কারণ থাকতে পারে। সো এখানে বলা হচ্ছে ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার বা ম্যালিগন্যান্ট ডিজিজ। তাহলে একটা হচ্ছে ম্যালিগন্যান্ট ডিজিজ, আরেকটা বলা হচ্ছে ব্লাড ইন দ্য পেরিকার্ডিয়াল স্পেস ফলোয়িং ট্রমা অর বাই রাপচার অফ দ্য ফ্রি ওয়াল অফ দ্য মায়োকার্ডিয়াম ফলোয়িং এমআই। এই কথাগুলোর এক্সপ্লানেশন আমরা একটু বলার চেষ্টা করি। সো তাহলে একটা তো আমি দেখালাম যে পেরিকার্ডিয়াল আমাদের ইনফ্লামেশন, সেখান থেকে এক্সুডেশন হয়, পেরিকার্ডিয়াল স্পেস অনেক ফ্লুইড জমা হবে, সেইখান থেকে আমাদের এই ঘটনা ঘটতে পারে। বাট এর বাইরেও আরও কিছু কারণকে আসলে এক্সপ্লেইন করা হচ্ছে। সেগুলো কি? সেটা হচ্ছে নাম্বার 1, আমাদের যেই পেরিকার্ডিয়াল স্পেস সেখানে ব্লাড চলে আসছে অনেক। এখন এই ব্লাডটা আসলে কিভাবে আসে? এটা দুইভাবে হতে পারে, লাইক দুইভাবে। একটা হচ্ছে এমআই হয়েছে সেটার কমপ্লিকেশন থেকে, আর একটা হচ্ছে ট্রমা। এখন এমআই থেকে কিভাবে ব্লাড আসলো, কোথায় এমআই কোথায় ব্লাড? সো সিম্পল হিসাব, জিনিসটা খুব কঠিন না। সেটা হচ্ছে মনে করি এটা আমাদের হার্ট। সো হোয়াট হ্যাপেন্স, পেশেন্টের একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে, মনে করি এইখানে যেই মাসলটুকু আছে এইটুকু জায়গায় নেক্রোসিস হয়ে গেছে, এই জায়গাটায় নেক্রোসিস হয়ে গেছে। যখন এইটুক নেক্রোসিস হয়ে গেছে, অ্যাকচুয়ালি এইটুক জায়গায় যে মাসল আছে এটা তো আসলে আর ভায়াবল না। সো এমন হয় যে অনেক সময় এই জায়গাগুলো এগুলো তো অ্যাকচুয়ালি দুর্বল হয়ে গেছে। এখন অনেক সময় হয় যে হার্ট যখন পাম্পিং করে, সিস্টল ডায়াস্টল হচ্ছে, এই সময় তো আসলে কার্ডিয়াক যে মায়োসাইটগুলো আমরা বলি বা কার্ডিয়াক যে ওয়ালগুলো বলি, ফ্রি ওয়াল বলা যেতে পারে, এই ওয়ালের উপরে কিন্তু একটা টেনশন ক্রিয়েট হয়, লাইক এটা পাম্পিং করতেছে, একটা টেনশন ক্রিয়েট হচ্ছে। সো যেহেতু একটা বেশ ভালো একটা জায়গা যখন এরকম নেক্রোসিস হয়ে যায়, ওই টেনশনটা সে ধরে রাখতে পারে না। সো ইন দ্যাট কেস যেটা হয় সেটা হচ্ছে এইটুকু জায়গায় রাপচার হয়ে যায়, এই ওয়ালটুকু রাপচার হয়ে যায়। এখন যখন ওয়াল রাপচার হয়ে গেল, হোয়াট হ্যাপেন্স, যখন এখানে এরকম ওয়াল রাপচার হয়ে যায় তখন এইখানে যেই ব্লাডগুলা চেম্বার আসতেছিল সেইগুলা সব লিক করা শুরু করবে। এখন ব্লাড যদিও লিক করে আসতেছে, বাট এর চারদিকে কি আছে? এর চারদিকে হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াম। সো ব্লাড আসলে পেরিকার্ডিয়ামের বাইরে যাইতে পারে না, কিন্তু ব্লাড যেটা হয় সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেসে এসে জমতে থাকে, এবং যেহেতু এটা আসলে রিপেয়ার তো হচ্ছে না, সো কন্টিনিউয়াসলি ব্লাড আসতেই থাকে। অনেকটা আমরা নিউমোথোরাক্সের ক্ষেত্রে, টেনশন নিউমোথোরাক্সে যেরকম দেখি, অনেকটা এটা এটা এই না বলি, বাট নিউমোথোরাক্সের মতো অনেকটা ঘটনা যে ব্লাড আসলে আসতেই থাকে, এবং এখানে আসলে যত আসতে থাকে
পেরিকার্ডিয়াল অ্যাকুমুলেশন অফ ব্লাড হতে থাকবে এবং একটু আগে যে ইফিউশনের ঘটনা দেখালাম অনেকটা সেমভাবেই তখন এই পুরা পেরিকার্ডিয়াল স্পেসে ব্লাড জমে সেটা হার্ট কীভাবে কম্প্রেস করবে অ্যান্ড দ্যাট উইল লিড টু ফর্মেশন অফ কার্ডিয়াক টেম্পোনেট। আরেকটা হচ্ছে ট্রমা কীরকম, লাইক আমি রাস্তা দিয়ে হাঁটছি, একটা ছিনতাইকারী হয়তো আমার বুকে একটা ছুরি মেরে দিল বা কেউ একটা গুলি করলো, সো একটা গুলি করছে অথবা একটা চাকু দিয়ে একটা পোঁচ মেরে দিছে, সো এখানে একটা ট্রমাটিক ওপেনিং হয়ে গেল, সো তখন ব্লিডিং হবে, ব্লিডিং হয়ে এই ব্লাড পেরিকার্ডিয়াল স্পেসেও আসবে, বাইরে যাবে ডেফিনেটলি, বাট এই পেরিকার্ডিয়াল স্পেসেও আসতে থাকবে এবং সেটাও সিমিলারভাবে আসলে এই কম্প্রেশনটা ক্রিয়েট করতে পারবে। সো এইটাকে বোঝানো হচ্ছে। আর আরেকটা জিনিস বলা হয়েছে সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট ডিজিজ। এখন ম্যালিগন্যান্ট ডিজিজের কথা হচ্ছে হার্টের ক্ষেত্রে প্রাইমারি টিউমার কিছু কিছু আছে, যেমন অ্যাট্রিয়াল মিক্সোমা, বেশ কিছু টিউমার আছে যে যদিও ব্যাপারটা খুব রেয়ার, কিন্তু হার্টে কিন্তু প্রাইমারি টিউমার খুবই কম এবং যেগুলো প্রাইমারি টিউমার হয় এগুলোর ম্যাক্সিমামই বিনাইন কন্ডিশন। বিনাইন কন্ডিশনে তো আর ম্যালিগন্যান্ট কথা আসবে না, তাহলে এখানে ম্যালিগন্যান্ট ডিজিজ কথাটা কীভাবে আসতেছে? মোস্ট অফ দ্য টাইম আসলে আমরা যেই ব্যাপারটা দেখি হার্টের এখানে দেখা যাচ্ছে একটা সেকেন্ডারি কজ অ্যারাইজ করতে পারে, তাহলে যেটা হতে পারে যে একটা সেকেন্ডারি ম্যালিগন্যান্ট কন্ডিশন আরেক জায়গা থেকে প্রাইমারি ফোকাই ছিল সেখান থেকে হয়তো বা ম্যালিগন্যান্সি একটা সেকেন্ডারি ডিপোজিট হয়েছে, এরকম কেস হতে পারে। বা অনেক সময় দেখা যাচ্ছে যে তার সারাউন্ডিং যে লাং সেটা ইনভলভ, পরবর্তী দেখা যাচ্ছে পেরিকার্ডিয়াল ইনফিউশনও হচ্ছে। সো সাধারণত দেখা যাচ্ছে যে এরকম কিছু ম্যালিগন্যান্ট কন্ডিশন থাকে, সেটা হার্টে কোনো একটা সেকেন্ডারি ডিপোজিটও হতে পারে বা সারাউন্ডিং স্ট্রাকচার সেখান থেকেও জিনিসটা আসতে পারে। সো বেসিক কথা হচ্ছে ম্যালিগন্যান্ট কোনো একটা কন্ডিশনও দেখা যাচ্ছে এরকম হিউজ পেরিকার্ডিয়াল ইনফিউশন আসলে অ্যারাইজ করতে পারে এবং সেইখানেও সেমভাবে আমরা ট্যাম্পোনেট পাইতে পারি। সো দিস ইজ দ্য থিং। তাহলে আমরা আবার ডিভিশনে ব্যাক করি। তাহলে এইখানে মোটামুটি যে কথাবার্তা আছে উই হ্যাভ এক্সপ্লেইনড দিস। সো পরের কথা হচ্ছে তাহলে আমরা কার্ডিয়াক ট্যাম্পোনেট জিনিসটাকে এটা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে যে এই পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার্স কী হবে, যে যদি তার কার্ডিয়াক ট্যাম্পোনেট আসলে ডেভেলপ করে হোয়াট উইল বি দ্য ক্লিনিক্যাল ফিচার্স। সো লেটস টক অ্যাবাউট ইট। তাহলে প্রথম কথা হচ্ছে যখন আমার অ্যাকিউট হার্ট ফেলিয়ার ডেভেলপ করছে, তার মানে কি হার্ট ডেফিনেটলি প্রপারলি ব্লাডকে পাম্প করতে পারতেছে না, হার্ট প্রপারলি ব্লাডকে পাম্প করতে পারতেছে না। সো এই মোমেন্টে আমাদের কি কি প্রবলেম অ্যারাইজ করে, তখন আসলে যেটা হবে যে এটা যদি আমাদের আবার হার্ট আবার ছোটো করে চিন্তা করি, সো হার্টের কাজ ছিল কি লেফট ভেন্ট্রিকল প্রপারলি ব্লাডকে পাম্প করে পেরিফেরাল সার্কুলেশনে পাঠিয়ে দেবে, বাট এখানে সমস্যা যেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল ঠিকমতো ডায়াস্টল হইতে পারতেছে না, তাই না, ডায়াস্টল ক্যাপাসিটি কমে গেছে। সো আলটিমেট সমস্যা হচ্ছে এটার জন্য লেফট অ্যাট্রিয়াম যে ড্রেইন করতেছিল লেফট ভেন্ট্রিকলে সেটা কম্প্রোমাইজড, ঠিকমতো ড্রেইনেজ হচ্ছে না, বিকজ ও তো ডায়াস্টলই করতে পারতেছে না, ওর ব্লাড নিবে কেমনে। তাহলে কি লেফট অ্যাট্রিয়ামে আস্তে আস্তে কনজেশন হতে থাকবে। লেফট অ্যাট্রিয়ামে কনজেশন হলে তার কনসিকুয়েন্স কি, তাহলে এখানে যে পালমোনারি ভেইনগুলো এসে ড্রেন করতেছিল সেখানে কনজেশন হবে এবং আলটিমেটলি পুরো পালমোনারি ভাস্কুলেচারেই আমরা দেখব যে একটা কনজেশন হচ্ছে। এখন যখন এখানে এরকম কনজেশন হবে, কনজেশন হলে কি হবে, ইট উইল ক্রিয়েট ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইন দ্য পালমোনারি ভাস্কুলেচার। সো আমরা তখন দেখব যে এই সিনারিওতে আমাদের যে পালমোনারি ভাস্কুলেচারগুলো রয়েছে, যে পালমোনারি ভাস্কুলেচার সেখানে আমরা দেখব যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার অনেক বেশি বেড়ে যায়। সো যখন হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায় হোয়াট উইল হ্যাপেন, তখন আমরা দেখব যে ভাস্কুলেচার দিয়ে ফ্লুইড ইন্টারস্টিসিয়ালে আসতে থাকবে, অর্থাৎ দেয়ার উইল বি ডেভেলপমেন্ট অফ পালমোনারি এডেমা। সো এটার আলটিমেট নেট রেজাল্ট কি, পালমোনারি এডেমা। সো পালমোনারি এডেমা যখন হয় তখন আমাদের এই যে অ্যালভিওলাইগুলো যে এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করতেছিল ব্যাপারটা আসলে টাফ হয়ে যায়, এই ডিফিউশনটা কঠিন হয়ে যায়, এটা তখন ঠিকমতো হতে পারে না। সো ওই মোমেন্টে পেশেন্টের অক্সিজেনেশন বাধাগ্রস্ত হয়। সো আলটিমেটলি আমরা কী দেখব, তখন পেশেন্টের স্যাচুরেশন ফল করবে, পেশেন্টের ডিসনিয়া ডেভেলপ করবে। সো দেয়ার উইল বি ডিসনিয়া। তাহলে ডিসনিয়ার মধ্যে এটা একটা গেল। আবার এভাবেও বলা যেতে পারে যে পেশেন্টের এই মোমেন্টে আমরা আসলে যেটা দেখব সেটা হচ্ছে ডেফিনেটলি তার কার্ডিয়াক সাপ্লাই যেহেতু কমে যাচ্ছে, পেশেন্টের পেরিফেরাল টিস্যুতে হাইপোক্সিক সিচুয়েশন ডেভেলপ করবে। সো এটাকে কম্পেনসেট করার জন্য কিন্তু সে চাইবে একটু তার লাংস আসলে চেষ্টা করবে এটাকে ওভারকাম করার জন্য।
সো লাংস তার সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু লাংস ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারতেছে না। সো ওভারঅল সব কিছু মিলায় আসলে আমরা দেখবো যে দেয়ার উইল বি ডিসনিয়া। সেকেন্ড যে ক্লিনিক্যাল ফিচার বলা হচ্ছে এটা হচ্ছে কলাপস। কলাপসের ব্যাপারটা খুব সহজভাবে এক্সপ্লেন করা যায়। হার্ট পাম্প করে ব্লাড পেরিফেরাল টিস্যুতে পাঠাইতে পারতেছে না, হার্ট ব্লাড পাম্প করে ফুল অর্গানে পাঠায়। এখন আমাদের যে ব্রেইন, সেখানেও ব্লাড ঠিকমতো পৌঁছাতে পারতেছে না বিকজ অফ দ্য হার্ট ফেইলার কন্ডিশন, রাইট? সো এখানে কি হবে, আমাদের যে ব্রেইন, সেখানে ব্লাড সাপ্লাই স্বাভাবিকভাবেই কমে যাবে। সো যখন ব্রেইনে ব্লাড সাপ্লাই কমে যাবে, ইট উইল কজ কলাপস। অনেকের ক্ষেত্রেই কলাপস হইতে পারে, সবাই কলাপস নিয়ে আসবে আমি এটা বলছি না, বাট অনেকের ক্ষেত্রেই কলাপস হইতে পারে। আচ্ছা, পরের যেটা সেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। বেসিক্যালি একটা কার্ডিয়াক টেম্পোনেটে কেন ট্যাকিকার্ডিয়া হয়, এটা আসলে সহজভাবে আমরা এভাবে বলতে পারি কম্পেনসেটরি মেকানিজম। কম্পেনসেটরি মেকানিজমটা কীরকম? সো আমরা আবার হোয়াইট বোর্ডে আসি। সো নর্মালি দেখো, আমাদের হার্ট কি করার কথা ছিল? হার্টের কাজ ছিল ব্লাডকে পাম্প করে পুরা পেরিফেরাল টিস্যুতে পাঠায় দেওয়া। কিন্তু যেহেতু আমার এখানে একটা অ্যাকিউট হার্ট ফেইলার ডেভেলপ করছে, সো এখন কিন্তু ব্লাড ঠিকমতো পাম্প করে পেরিফেরাল টিস্যুতে পাঠাইতে পারতেছে না। কিন্তু আমাদের বডি এই জায়গাগুলোতে চেষ্টা করে কি, যে সর্বোচ্চভাবে ব্যাপারটাকে কোপ আপ করে একটা কম্পেনসেট করার, এবং সে তার জন্য কম্পেনসেটরি মেকানিজম এখানে কি, হার্ট রেট বাড়ায় দেওয়া। সো এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে টু কিপ দ্য সার্কুলেশন অন গোয়িং বা টু মেনটেন দ্য ডিমান্ড, টু ফিল দ্য ডিমান্ড, হার্ট আসলে এই জায়গায় হার্ট রেট বাড়ায় দেয়। সো এখানে আমরা দেখব হার্ট রেট বেড়ে যাচ্ছে, এবং এটা একটা কম্পেনসেটরি মেকানিজম হিসেবে আমাদের পেরিফেরাল সার্কুলেশনে ডিমান্ডটাকে ফুলফিল করার একটা চেষ্টা। সো যখন হার্ট রেট বেড়ে যাচ্ছে, ডেফিনেটলি সেখানে আমি ট্যাকিকার্ডিয়া ডেভেলপ হইতে দেখবো, অ্যান্ড দিস ইজ হোয়াট হ্যাপেন্স হিয়ার। তাহলে এখানে আমরা দেখবো দেয়ার উইল বি ট্যাকিকার্ডিয়া। সো দেয়ার ইজ ট্যাকিকার্ডিয়া। আচ্ছা, পরের যেটা ক্লিনিক্যাল ফিচার বলা হচ্ছে এটা হচ্ছে হাইপোটেনশন। খুব স্বাভাবিক কথা, কার্ডিয়াক আউটপুট আমাদের ফল করতেছে, তাই না? আমরা একটু আগে দেখাইছি আমাদের কার্ডিয়াক আউটপুট ফল করে। কার্ডিয়াক আউটপুট ফল করলে ব্লাড প্রেশারের সাথে কী সম্পর্ক, আমরা অলরেডি এগুলো ফিজিওলজিতে আমরা কিন্তু সবাই পড়ছি। তাহলে আমরা জানি যে আমাদের ব্লাড প্রেশার কীভাবে হিসাব হয়, কার্ডিয়াক আউটপুট ইনটু পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স। আমার কার্ডিয়াক আউটপুট গ্রেটলি ডিমিনিশড, সো স্বাভাবিকভাবে আমাদের ব্লাড প্রেশার ফল করবে। সো দেয়ার উইল বি হাইপোটেনশন। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রস এলিভেশন অফ দ্য জেভিপি। জেভিপি কেন রেইজড হবে? আমাদের মাথার মধ্যে সবসময় কাজ করে যে রাইট হার্ট ফেলার মানে জেভিপি রেইজড, বাট এখানে কেন জেভিপি? এখানে তো আমাদের মানে অ্যাকিউট হার্ট ফেলার বলতেছি, বাট জেভিপি এখানে আসলে কীভাবে রেইজড? সো জেভিপির মূল ব্যাপারটা কি, খুব সহজভাবে বলি। হার্টে আসলে ঘটনা কি, লাইক হার্টের মনে করি, আচ্ছা এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, তাই না? রাইট অ্যাট্রিয়ামে ব্লাড কোত্থেকে আসে? রাইট অ্যাট্রিয়ামে কিন্তু আমাদের ব্লাড আসে হচ্ছে ফ্রম সুপিরিয়র ভেনা কাভা, ফ্রম ইনফিরিয়র ভেনা কাভা, তাই তো? সুপিরিয়র ভেনা কাভা কোত্থেকে ব্লাড পায়? সেখানে অবশ্যই একটা হচ্ছে আমাদের জুগুলার ভেইন আসবে, তাই না? জুগুলার ভেইন একটা ট্রিবিউটারি, বা ওখান থেকে ব্লাড আসে ডেফিনেটলি। এখন কথা হচ্ছে কোনো একটা পেশেন্টের সিনারিওটা চিন্তা করি, এখানে কি হচ্ছে? প্রথম কথা হচ্ছে আমাদের যেই লেফট অ্যাট্রিয়াম, এটা তো ডেফিনেটলি ফেইল্ড, কাজ করতে পারতেছে না, ব্লাড পাঠাইতে পারতেছে না। সো এই জন্য আমরা অলরেডি বলছি লেফট অ্যাট্রিয়ামে কনজেশন হচ্ছে। লেফট অ্যাট্রিয়ামে যখন কনজেশন হচ্ছে, এই জন্য পালমোনারি ভাস্কুলেচারে কনজেশন হবে। পালমোনারি ভাস্কুলেচারে কনজেশন হলে রাইট ভেন্ট্রিকুলার ঠিকমতো ব্লাডকে পালমোনারি আর্টারিতে পাঠাইতে পারতেছে না, বিকজ পুরো জায়গাটা কনজেস্টেড, তাই না? ব্লাড সামনেই আগাইতে পারতেছে না, ট্রাফিক জ্যামের মতো হয়ে গেছে। তাহলে রাইট ভেন্ট্রিকল ঠিকমতো ড্রেইন করতে, মানে রাইট ভেন্ট্রিকল ঠিকমতো ব্লাডকে পাম্প করে পালমোনারি আর্টারি দিয়ে পালমোনারি ভাস্কুলাচার ঠিকমতো পাঠাইতে পারতেছে না, এরকম সিনারি হয়ে গেছে। এবং রাইট অ্যাট্রিয়ামও তখন প্রপারলি ড্রেইন করতে পারতেছে না। তাহলে রাইট অ্যাট্রিয়ামে যে প্রবলেমটা হবে ইন দ্যাট সিনারিও, রাইট অ্যাট্রিয়ামে একটাও ফ্লুইড ওভারলোডের মতো হচ্ছে, তাই না? আলটিমেটলি এই জায়গাতে ফ্লুইড ওভারলোড বা ব্লাড ওভারলোড, যেভাবে বলি না কেন, চেম্বারে যতটুকু ব্লাড থাকা উচিত তার থেকে বেশি ব্লাড চলে আসতেছে। তাহলে রাইট অ্যাট্রিয়াম কনজেস্টেড, রাইট অ্যাট্রিয়ামে অ্যাকচুয়ালি একটু ওভারলোডই হয়ে গেছে। তাহলে এখন রাইট অ্যাট্রিয়ামে ওভারলোড হলে রাইট অ্যাট্রিয়ামে কারা ব্লাড পাঠাইতেছিল? সুপিরিয়র ভেনা কাভা ব্লাড পাঠাইতেছিল, ইনফিরিয়র ভেনা কাভা ব্লাড পাঠাইতেছিল। তাহলে স্বাভাবিকভাবে এখানে রাইট অ্যাট্রিয়ামে প্রেশার বাড়বে, সুপিরিয়র ভেনা কাভা এখানেও আমি দেখব ভেইন আস্তে আস্তে কনজেস্টেড হতে থাকবে।
প্রেশার বাড়তে থাকবে। সো স্বাভাবিকভাবে আমাদের জুগুলার ভেনাস প্রেশার আসলে রেজ করবে। বেসিক্যালি জেভিপি রেজ এটাই ইন্ডিকেট করে যে আমাদের রাইট অ্যাট্রিয়ামে ব্লাড ভলিউম অনেক বেশি বেড়ে গেছে। রাইট অ্যাট্রিয়ামে যখন ব্লাড ভলিউম অনেক বেশি বেড়ে যাবে তখনই জেভিপি রেজড হবে, এবং এখানে দিস ইজ হোয়াট হ্যাপেন্স। সো জেভিপি উইল বি রেজড। আচ্ছা, সো পরের ক্লিনিক্যাল ফিচার কি, সেটা হচ্ছে আমরা এখানে সফট হার্ট সাউন্ড পাবো এবং একটা আর্লি থার্ড হার্ট সাউন্ড পাবো। সো সফট হার্ট সাউন্ড বলতে কি বোঝানো হচ্ছে, আমাদের হার্ট সাউন্ড নর্মালি কি S1 S2। সো এখানে আমাদের সাউন্ডগুলো সফট আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন। লাইক যে কোনো পেশেন্ট যদি পেরিকার্ডিয়াল ইফিউশন ডেভেলপ করে আমাদের জন্য স্টেথোস্কোপে সাউন্ডটা শুনতে কষ্ট হবে, সাউন্ডটা অনেক হালকা সাউন্ড আসে। এখানে ভালভুলার কোনো প্রবলেম নাই, কারণ ভালভ ওপেন ক্লোজ ঠিক মতো হচ্ছে, কিন্তু সেই ভালভ থেকে যে সাউন্ডটা প্রডিউস হয় সেটা তো আমি স্টেথো দিয়ে শুনবো, বাট সাউন্ডটা যে ট্রাভেল করে আসবে পেরিকার্ডিয়াল স্পেসে এত পরিমাণ ফ্লুইড জমে গেছে সাউন্ডটা ঠিকমতো পাস করে আসতে পারে না। দ্যাটস ওয়াই আমরা সফট হার্ট সাউন্ড পাচ্ছি। তাহলে এখানে সফট হার্ট সাউন্ড হওয়ার মূল কারণটাই হচ্ছে সাউন্ড আসলে আসতে পারতেছে না ডিউ টু অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য পেরিকার্ডিয়াল স্পেস। তাহলে সফট হার্ট সাউন্ড। এবার আসি আর্লি থার্ড হার্ট সাউন্ড। সো থার্ড হার্ট সাউন্ড তার মানে কি, এখানে আমি S3 পাবো, এবং S3টা কীরকম, আর্লি বলতে আসলে কী বোঝানো হচ্ছে? আর্লি বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে লাইক হার্ট সাউন্ডের আমি যদি এরকম একটা গ্রাফ ধরে আঁকাই, লাইক এই বরাবর হচ্ছে আমি টাইম দেখাচ্ছি। সো এখন মনে করি জিনিসটা অনেক রকম, যে প্রথমে একটা S1 লাভ, এরপরে S2 ডাব, S3টা আচ্ছা হিসাব অনুযায়ী এর পরে এইখানে S1 আসার কথা, রাইট? তারপরে আবার S2 আসবে। হিসাবটা এরকম। যখন আমি বলছি যে আর্লি থার্ড হার্ট সাউন্ড, আমি আসলে যেটা মিন করি সেটা হচ্ছে এই S2র পরে খুব দ্রুত খুব আগে আগে একটা S3 আসবে। সো দিস ইজ থার্ড হার্ট সাউন্ড। তাহলে আমরা আসলে সত্যি কথা বলতে অ্যাকিউট হার্ট ফেলার এ ধরনের কন্ডিশনে আমরা একটা থার্ড হার্ট সাউন্ড আসলে শুনতে পাই। সো এখানেও আমরা আসলে পাবো। সো এটা গেল আমাদের তাহলে থার্ড হার্ট সাউন্ড। আচ্ছা, পরের ফিচার কি বলা হচ্ছে, পালসাস প্যারাডক্সাস। পালসাস প্যারাডক্সাস জিনিসটা কি, যখন কোনো একটা পারসন ইন্সপিরেশন করতেছে সেই সময়ে আমরা পালস ইম্পালপেবল পাবো এবং ব্লাড প্রেশারটা বেশ ভালো রকমের ফল করে। তাহলে ডিউরিং ইন্সপিরেশন আমরা দেখব যে পালস রীতিমতো পালপেবল না, ইম্পালপেবল, নট পালপেবল, এবং ব্লাড প্রেশারটা একটা সিগনিফিক্যান্ট ড্রপ করে। সো এই ঘটনাটাকে বলা হচ্ছে পালসাস প্যারাডক্সাস। দিস থিং হ্যাপেন্স হিয়ার। আরেকটা হচ্ছে কুসমাউল সাইন। কুসমাউল সাইনটা কি, এখানে বলা হচ্ছে ডিউরিং ইন্সপিরেশন দেয়ার ইজ প্যারাডক্সিক্যাল রাইজ ইন জেভিপি। কুসমাউল সাইনটাকে আমরা একটু এক্সপ্লেন করি। সো নর্মালি আসলে ঘটনা যেটা সেটা হচ্ছে যখন ইন্সপিরেশন হয় তখন আসলে ঘটনাটা কি ঘটে, ডিউরিং ইন্সপিরেশন আমাদের থোরাসিক ক্যাভিটিটা প্রশস্ত হচ্ছে। ডিউরিং ইন্সপিরেশন থোরাসিক ক্যাভিটিটা প্রশস্ত হচ্ছে, তার মানে কি পুরো থোরাসিক ক্যাভিটির ভলিউমটা বাড়তেছে। যখন থোরাসিক ক্যাভিটির ভলিউমটা বাড়ে তখন থোরাসিক ক্যাভিটির মধ্যে প্রেশারটা কমে। বিকজ আমরা এইচএসসিতে একটা সূত্র পড়ছিলাম, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, মানে কোনো একটা চেম্বার, কোনো একটা বদ্ধ চেম্বার, লাইক এইখানে ভলিউম এটা, সেখানে একটা নির্দিষ্ট প্রেশার আছে, ভালো কথা। যদি কোনোভাবে এই চেম্বারের ভলিউম বেড়ে যায় সেইখানে প্রেশার এমনভাবে কমবে যেন দুইটার গুণফল সব জায়গায় সমান হয়। সো এখন আমরা যখন ইন্সপিরেশন হয় থোরাসিক ক্যাভিটিটা যখন এভাবে প্রশস্ত হয়ে গেল, সো ভলিউমটা বেড়ে গেল, তখন থোরাসিক এখানে ভলিউম বাড়ার সাথে সাথে ভেতরে আমাদের যে প্রেশারটা থাকে এই প্রেশারটা ফল করে, ইন্ট্রাথোরাসিক প্রেশারটা একটু কমে যায়। সো ডিউরিং ইন্সপিরেশন আমি দেখব ইন্ট্রাথোরাসিক প্রেশার কমে যায়, ইন্ট্রাথোরাসিক প্রেশার কমে যায়। যখন ইন্ট্রাথোরাসিক প্রেশার আসলে কমে যায় তখন কি হয়, চারদিক থেকে ব্লাড আসলে হার্টের কাছে চলে আসে। সিম্পল ফিজিক্স, চারদিক থেকে যেহেতু একটা নেগেটিভ প্রেশার তৈরি হচ্ছে, নেগেটিভ প্রেশার কি সব কিছু টেনে নিজের কাছে নিয়ে আসতে চায়। সো হার্ট তো একদম চেস্ট ক্যাভিটির এখানে, সো নেগেটিভ প্রেশার কি করে ভেইনগুলা থেকে ব্লাড
সব হার্টের কাছে নিয়ে আসার চেষ্টা করে। সো যখন আসলে ইন্সপিরেশন হয় স্বাভাবিকভাবে আমাদের ওই রাইট অ্যাট্রিয়াম ব্লাডকে রাইট ভেন্ট্রিকুলে পাঠিয়ে দিবে, অথবা আমাদের সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা এইখানে কী করার কথা ছিল সেটা আসলে ব্লাডকে নিয়ে আসার কথা ছিল অ্যাট্রিয়ামে। সো আমার তো জেভিপি রেজড হওয়ারই কথা না, তাই না? এখানে তো জেভিপি রেজড হওয়ারই কথা না, বরং জেভিপি পারলে কমবে। বাট ইন কেস অফ কার্ডিয়াক টেম্পোনেট এখানে আমরা দেখব জেভিপি আরও বেড়ে যাচ্ছে। কেন জেভিপি এখানে বেড়ে যাচ্ছে? বিকজ যখন এখানে ইন্ট্রাথোরাসিক প্রেশার এভাবে কমে যাচ্ছে, ওই যে আমাদের কার্ডিয়াক টেম্পোনেট দেখালাম, সো ওইখানে আমরা যেটা দেখব যে ডিউরিং নেগেটিভ প্রেশার আমাদের এই যে পেরিকার্ডিয়াল স্পেসে এত পরিমাণ ইফিউশন হয়ে বসে আছে, এখানে এইটা আসলে আরও বেশি চাপ দেয়। সো এটা তখন আরও বেশি চাপ দিবে, যতটুকু চাপ দিচ্ছিল এখন সে আরও বেশি চাপ দিবে। সো দ্যাট উইল কজ মোর রেইজ ইন দ্য জিভিপি। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন কার্ডিয়াক টেম্পোনেট। সো এই কারণে এখানে আমরা আসলে একটা প্যারাডক্সিক্যাল রাইজ ইন জেভিপি, যেটা আসলে নর্মালি জেভিপি ইন্সপিরেশনের সময় একটু কমবে, বাট এখানে আসলে বেড়ে যাবে ডিউরিং ইন্সপিরেশন। সো দিস ইজ কুসমাল সাইন। তাহলে কুসমাল সাইন আছে, পালসাস, প্যারাডক্সাস আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স, যেটা আমরা কোনো একটা পেশেন্টের যদি কার্ডিয়াক টেম্পোনেট থাকে সেখানে পাবো। তাহলে মোটামুটিভাবে পেশেন্টের হিস্ট্রি কী থাকবে? হিস্ট্রি থাকবে বা সিমটমস থাকবে, হয়তো বা সে বলবে যে তার একটা ডিজনি আছে, বাট যখন আমি সাইন দেখব আমি ট্যাকিকার্ডিয়া পাচ্ছি, হাইপোটেনশন পাচ্ছি, কুসমাল ব্রিদিং পাচ্ছি, তারপরে হচ্ছে আমরা পালসাস প্যারাডক্সাস পাচ্ছি, রাইট? তাহলে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। আর আমরা সফট হার্ট সাউন্ড পাবো, থার্ড হার্ট সাউন্ড পাবো, জেভিপিটা রেইজড পাবো। সো দিস আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স হেয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার আমি বুঝলাম। এখন ক্লিনিক্যালি যখন আমার কাছে এটা মোটামুটি ক্লিয়ার হবে যে দিস মাইট বি এ কেস অফ কার্ডিয়াক টেম্পোনেট, আমি তখন কি করব, তাই না? আমার তখন করণীয় কি? আচ্ছা, এটাকে ঠিক করি একটু। আচ্ছা, সো ইনভেস্টিগেশনে আমাদের উদ্দেশ্য কি? যে কোনো মেডিসিনের ক্ষেত্রে ইনভেস্টিগেশনের কয়েকটা বেসিক উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যগুলো কি কি? মেডিসিনের যে কোনো পেশেন্টের আমাদের ইনভেস্টিগেশনের একটা উদ্দেশ্য হচ্ছে আইডেন্টিফাই দ্য কজ, একটা উদ্দেশ্য হচ্ছে ডায়াগনোসিসটাকে কনফার্ম করা। তাহলে ডায়াগনোসিসকে কনফার্ম করতে চাই, সেই সাথে আমরা কজ, এই রোগটা কেন হলো সেই কারণটাকে আইডেন্টিফাই করতে চাই। আর একটা হচ্ছে কি কি কমপ্লিকেশনস অ্যারাইজ করলো সেই কমপ্লিকেশনগুলোকে আইডেন্টিফাই করতে চাই। আরেকটা আমরা অনেক সময় করি যে প্রগনোসিস বোঝার জন্য, যে ট্রিটমেন্ট করলাম এখন কি অবস্থা আছে। সো যে কোনো ক্লিনিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশনে এই জিনিসগুলো আমরা আসলে দেখতে চাই। সো ইন কেস অফ কার্ডিয়াক টেম্পোনেট তাহলে আমাদেরও বেসিক অ্যাপ্রোচ ঘুরে ফিরে এর মধ্যেই পড়বে। সো প্রথম কথা হচ্ছে আমাদের এটা যে আসলে একটা কার্ডিয়াক টেম্পোনেট সেটাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা তো ক্লিনিক্যালি বুঝতেছি, বাট কনফার্মেশনের জন্য আমাদের একটা কনফার্মেটরি ইনভেস্টিগেশন দরকার। এখন কার্ডিয়াক টেম্পোনেটকে আমি কীভাবে কনফার্মেশন করব? দেখো, কার্ডিয়াক টেম্পোনেটের সবচেয়ে বড় কথা হচ্ছে হিউজ পেরিকার্ডিয়াল ইফিউশন, যেটা হার্টকে কম্প্রেস করতেছে। এইটা বোঝার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ভিজুয়ালাইজ করা, জিনিসটাকে দেখতে পারা। আমরা কিভাবে এটাকে দেখতে পারবো? তাহলে আমাকে এটা ইমেজিং ইউজ করতে হবে। সাধারণত এই জিনিসটাকে খুব ভালো করে বোঝা যাবে যদি আমরা একটা ইকোকার্ডিওগ্রাম করতে পারি। এখন ইকোকার্ডিওগ্রাম আসলে অনেক রকম আছে, তাই না? মানে 2D আছে, ডপলার আছে। ডপলার আমরা সাধারণত ভালভুলার কন্ডিশন বোঝার জন্য করি, আদারওয়াইজ আমাদের 2D-তেই হয়ে যায়। সো আমাদের এখানে 2D ইকোকার্ডিওগ্রাম উইল বি সাফিসিয়েন্ট এনাফ। সো আমরা ইকোকার্ডিওগ্রাম করবো। ইকোকার্ডিওগ্রাম করলে কি হবে? আমি একদম ডিরেক্টলি ভিজুয়ালাইজ করতে পারবো যে হার্টের পাশে পেরিকার্ডিয়াল ইফিউশন হিউজ করে আছে, যেটা হার্টকে কম্প্রেস করে আছে এবং হার্ট আসলে ডায়াস্টল করতে পারতেছে না। এইটা ইকোকার্ডিওগ্রাম একদম লিটারেলি খালি চোখে দেখা যায়। মানে খালি চোখে দেখা যায় বলতে মানে আমি যখন প্রোব দিব, আমি মনিটরে দেখতে পাবো যে হার্টটা আসলে ডায়াস্টল করতে পারতেছে না। একদম ভিজুয়ালাইজ করা যায় জিনিসটা। সো ইকোকার্ডিও আমি দেখি আমার এটাকে আসলে দেখাইতে পারি কিনা।
আমি একটু দেখি যে এইটাকে আসলে আমরা দেখাইতে পারবো কিনা। ওয়েট, আমরা একটু ওয়েট। আচ্ছা, সো আমরা একটু দেখি যে ইকোকার্ডিওগ্রাম অ্যাকচুয়ালি কেমন দেখায়। সো ইকোকার্ডিওগ্রাম এখানে আমরা ভিউটা দেখবো যে হার্ট যে ডিস্টেন্ট হইতে পারতেছে না এটা আসলেই বোঝা যায়। সো আমরা ভিডিওটা একটু দেখি। আচ্ছা, ভিডিওটা একটু আসুক। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হিউজ পেরিকার্ডিয়াল ডিফিউশন, এটা আসলে হার্টকে কম্প্রেস করে এবং হার্ট আসলে পাম্প যে করবে সে তো ডায়াস্টল হইতে হবে, সে ডায়াস্টলে সে ঠিকমতো করতে পারে না। আচ্ছা, আমরা এই যে এখান থেকে ছবিটা আসছে। সো এইখানেই দেখো সিস্টল হচ্ছে, বাট ডায়াস্টলের জন্য যেই পরিমাণ আসলে তার ডায়ালেট হওয়া উচিত সেটা করতে পারছে না। এবং আমি তোমাকে দেখাই, এইখানে এই যে সাদা দাগ দেখতেছো, এই সাদা দাগটা হচ্ছে আমার কার্ডিয়াক ওয়াল, বাট এই মাঝখানে কালো কালো যেটা দেখতেছো দিস ইজ ফ্লুইড। তাহলে দেখো আমি এখানে হিউজ পেরিকার্ডিয়াল ডিফিউশন এটাও করতে বুঝতে পারি, এবং এটা যে আসলে ডায়াস্টল হইতে পারতেছে না সেটাও আমি দেখতে পাচ্ছি। আমি দেখছি যে এটা আসলে সিস্টল করতে পারছে না, ডায়াস্টল করতে পারতেছে না, এবং এটা খুব খুব ক্লিয়ারভাবে এটা এখানে আসছে। সো ইফ ইউ লুক অ্যাট দিস, এটাকে এই দেখো যে এটা দেখো নিচে নামতেছে বাট উপরে খুব বেশি উঠতে পারতেছে না। সো ডায়াস্টলটা আসলে ঠিকমতো হচ্ছে না, এবং এখানে দেখো হিউজ পরিমাণ ফ্লুইড আছে, কালো এই যে এই লাইন বরাবর দিস ইজ ফ্লুইড। সো ইকোকার্ডিওগ্রামে আমি খুব ভালো করে এটাকে আসলে আইডেন্টিফাই করতে পারি। এখন ইকোকার্ডিওগ্রাম যখন খুব ভালো করে আইডেন্টিফাই করতে পারি, পরের কাজটা কি, কই গেল? আচ্ছা, তাহলে যখন আমি ইকোকার্ডিওগ্রাম করতেছি আমরা খুব সহজে এটাকে ভিজুয়ালাইজ করতে পারি, অ্যান্ড দ্যাট উইল কনফার্ম দ্য ডায়াগনোসিস। এর পাশাপাশি ইকোতে আমাদের আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে কোন জায়গা থেকে আমরা আসলে পেরিকার্ডিওসেন্টেসিস করলে সবচেয়ে বেটার হয়, অপটিমাম সাইট, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। বিকজ এত পরিমাণ ফ্লুইড জমছে, এটা ম্যানেজমেন্ট কি, ফ্লুইডটারে বাইর করতে হবে। কেমনে বাইর করবো? একটা নিডল ঢুকায় কোন পয়েন্ট থেকে আমি এটাকে করবো, অ্যাসপিরেট করবো, এটা বোঝার জন্য আসলে ইমেজিং দরকার। ইকোকার্ডিওগ্রাম ইজ দ্য পারফেক্ট চয়েস। সো ইনভেস্টিগেশনের এখানে ফর ডায়াগনোসিস আমাদের বেস্ট হচ্ছে একটা ইকোকার্ডিওগ্রাম করা, এবং সেটা অবশ্যই এখানে আইডেন্টিফাই দ্য অপটিমাম সাইট অ্যান্ড উইল কনফার্ম দ্য ডায়াগনোসিস। ওকে, তাহলে আমাদের একটা কজ আমি এখানে বললাম। আচ্ছা, এখন আমরা আর কি কি বলছিলাম? তাহলে ডায়াগনোসিস বুঝলাম, এখন কথা হচ্ছে কারণ কি। উই শ্যাল আইডেন্টিফাই দ্য কজ। এখন আমরা কি কি আইডেন্টিফাইবল কজের কথা আলোচনা করছি প্রিভিয়াসলি। পেরিকার্ডাইটিস, মায়োকার্ডিয়াল ইনফার্কশন থেকে পরবর্তীতে রাপচার হয়ে গেছে ফ্রি ওয়াল, তাই তো। ম্যালিগন্যান্সি বলছি, ট্রমা তো হিস্ট্রি থেকে আসবে। ম্যালিগন্যান্সি বোঝার জন্য আমাদের ডিফারেন্ট কাজ করতে হবে, বাট দুইটা জিনিস আমরা আইডেন্টিফাই করতে পারবো। যদি পেরিকার্ডাইটিস হয় বা এমআই হয়ে থাকে, সেটাকে আইডেন্টিফাই করতে পারবো কীভাবে? বাই ইসিজি। তাহলে আমাদের যেটা করতে হবে, উই শ্যাল ডু অ্যান ইসিজি। ইসিজিতে যদি আসলে কোনো পেশেন্টের পেরিকার্ডাইটিসের জন্য এটা হয়ে থাকে, সেটা আমরা ধরতে পারবো, তাই না? পেরিকার্ডাইটিসে আমরা সবাই জানি ইসিজি ফিচারগুলো কী হবে। এখানে অবশ্যই এসটি এলিভেশন থাকবে, ডিফিউজ এসটি এলিভেশন, এবং এটা এসটি এলিভেশনটা অনেকটা কি কনভেক্স টাইপের। এবং আমরা আরেকটা ডেফিনেট পয়েন্ট পাবো, সেটা হচ্ছে পিআর ডিপ্রেশন। তাহলে পিআর ডিপ্রেশন আমরা পাই, আমরা এই জিনিসটা আমরা জানি। আর কি? এমআই। যদি পেশেন্টের এমআই থাকে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এমআই ছিল, ফ্রি ওয়াল রাপচার হয়ে এটা হয়ে গেছে। ইসিজি থেকে এটা খুব ক্লিয়ার কাট আমাদের আসলে আমরা ধরতে পারবো। ইসিজি আমাদের আরেকটা ফিচার দিবে, সেটা কি? যেহেতু এইখানে একটা হিউজ পেরিকার্ডিয়াল ইফিউশন, এই মোমেন্টে হার্টের একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। হার্টের ব্যাপারটা তুমি চিন্তা করো যে এরকম বিশাল বড় একটা পেরিকার্ডিয়াল স্পেস বা পেরিকার্ডিয়াল একটা স্যাক, তার মধ্যে
হার্ট হচ্ছে এইটুকু। এই সময় যেটা হয় মানে ইউটেরাসের কথা চিন্তা করো, যে আমাদের ইউটেরাইন ক্যাভিটির মধ্যে একটা বাচ্চা বড় হইতেছে ইন্ট্রা ইউটেরাইন লাইফে, কি হয় অ্যামনিওটিক যেই আমরা বলি ক্যাভিটি বলি, এবং ওটার মধ্যে যে বাচ্চা যে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে, অ্যামনিওটিক ক্যাভিটি অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে দেখো যে বাচ্চা দেখো এরকম নড়াচড়া করতে পারে। হার্টের ব্যাপারটা তাই, মনে করো বিশাল বড় একটা পেরিকার্ডিয়াম, তার মধ্যে হার্ট এমনি একবার এদিক ঘুরে একবার এমনি ঘুরে, একবার এদিক ঘুরে একবার এমনি ঘুরে, সুইঙ্গিং মুভমেন্ট অফ দ্য হার্ট। সো এই যে সুইঙ্গিং মুভমেন্ট অফ দ্য হার্ট, হার্ট একবার এই দিক যায় একবার এই দিক আসে, একবার এই দিক যায় একবার এই দিক আসে, এই সুইঙ্গিং মুভমেন্টের জন্য ইসিজিতে আমরা কিছু ফিচার পাই। সুইঙ্গিং মুভমেন্টের জন্য ইসিজিতে আমরা দেখবো যে কিউআরএস অ্যাম্পলিটিউড একবার নর্মাল একবার কম, একবার নর্মাল একবার কম। কেন কম? যখন ওই লিড থেকে হার্ট দূরে চলে গেছে কিউআরএস অ্যাম্পলিটিউড কমে যাবে, আবার যখন লিডের কাছে হার্ট চলে আসবে অ্যাম্পলিটিউড বেড়ে যাবে। আমরা ইসিজি বেসিক যে প্রিন্সিপাল সেখানে এগুলো আলোচনা করছি, আমি এখানে এটাকে আলোচনা করতে গেলে এটা ইট উইল বি টু লেন্দি, বাট ইসিজি বেসিক জানা থাকলে এটাকে আমরা অবশ্যই মিলাইতে পারবো। সো এখানে এই জন্য হবে কি কিউআরএস কমপ্লেক্স, এটা একবার নর্মাল একবার ছোট, একবার নর্মাল একবার ছোট। আমরা একটু ইসিজি তোমাদেরকে দেখাই। আচ্ছা, সো আচ্ছা সো আমরা এখন দেখব আচ্ছা সো এই ব্যাপারটাকে আমরা আসলে বলি ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। সো আমরা একটু ছবি দেখি। সো এই ছবিটা ঠিক আছে, ছবিটাকে বড় করা যায় না? একটা বড় ছবি দরকার। আচ্ছা এই ছবিটা নিই তো একটু দেখি। আচ্ছা এটাকে বড় করি কীভাবে? আমরা একটু বড় ছবি নিই। ইয়েস, এই ছবিটা দেখি, এই ছবিটা দেখি। এখন এখানে দেখো কিউআরএস কমপ্লেক্স, আমি র্যান্ডম লিড থেকে দেখি। এটা দেখো নর্মাল, এটা দেখো ছোট, এটা দেখো নর্মাল, এটা দেখো ছোট, এটা দেখো নর্মাল, এটা দেখো ছোট। বা যে কোনো লিড ধরে তুমি দেখো নর্মাল সাইজে ছোট, নর্মাল সাইজে ছোট, নর্মাল সাইজে ছোট। সো এখানে আসলে যেটা হচ্ছে হার্টের সুইঙ্গিং মুভমেন্ট। যখন হার্ট লিডের কাছে চলে যাচ্ছে তখন আমরা নর্মাল অ্যাম্পলিটিউড পাই, বাট যখন হার্ট সুইং করে লিড থেকে দূরে সরে যাচ্ছে তখন কিউআরএস এর অ্যাম্পলিটিউডটা ছোট হয়ে আসে। এই যে একবার উঁচা নিচা ছোট বড়, এইটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। এবং ইলেকট্রিক্যাল অল্টারনেন্সটা আসলে এটা ইন্ডিকেট করে যে একটা হিউজ পেরিকার্ডিয়াল ইফিউশন আছে যার মধ্যে হার্টটা এমনি সুইং করতেছে। সো আমরা ইসিজিতে এটাও পাবো। সো ইসিজি থেকে আমরা এটা পাচ্ছি। আচ্ছা তাহলে এখন আমরা আবার ইয়েতে ব্যাক করি। তাহলে আমরা এখানে দেখছি যে ইকো করলাম আর আমরা কি করলাম, আমরা ইসিজি করলাম। ইসিজি করে কি পাচ্ছি, আন্ডারলাইং ডিজিজের ফিচার পাবো, যেমন পেরিকার্ডাইটিস অথবা এমআই অথবা এই যে লার্জ পেরিকার্ডিয়াল ইফিউশন, সেইখানে আমরা দেখব এই যে ইলেকট্রিক্যাল অল্টারনেন্স, যেটা ইন্ডিকেট করে যে হার্ট সুইং করতেছে। আর কি কিছু আমরা করতে পারি? হ্যাঁ, আমরা একটা চেস্ট এক্সরে করতে পারি। চেস্ট এক্সরে দেখাবে একটা পেরিকার্ডিয়াল ইফিউশন যেহেতু আছে, সো গ্লোবিউলার শেপ হার্ট আমরা আসলে দেখতে পাবো। সো আমরা আবার গুগল থেকে আমরা এক্সরে দেখি। আচ্ছা আমরা একটু এক্সরেটা দেখি। আচ্ছা সো আচ্ছা সো এইখানে আমরা এই এক্সাইট একটু দেখি, বা এটাই দেখি। আচ্ছা এটা আসছে কোথায় গেল? আচ্ছা সো আচ্ছা আমরা দেখাতে, আচ্ছা এখানে দেখা যাচ্ছে। সো এই এক্সাইটটা যদি আমি একটু দেখি, এখানে দেখো, এখানে দেখো, এই দেখো, এটা একটা গ্লোবিউলার শেপড। হার্টের দিকে তাকাও,
এটা একটা গ্লোবিউলার শেপ। তাহলে আমরা আসলে একটা চেস্ট এক্সরে পিএ ভিউ করলে গ্লোবিউলার শেপ হার্ট দেখে মনে হবে হিউজ কার্ডিওমেগালি আছে, এটা আমরা দেখতে পাবো। সো এক্সরে করে আমরা আসলে এই ফিচারটা আসলে পাইতে পারি। সো ইনভেস্টিগেশন আসলে আমাদের এইগুলাই আমরা পাবো। সো আমরা আবার ব্যাক করি আমাদের ডেভিডসনে। আচ্ছা, সো আমরা ডেভিডসনে ব্যাক করে ফেললাম। তাহলে আমরা এখন দেখি এখানে কি বলা হচ্ছে। সো এখানে বলা হচ্ছে তাহলে আমরা ইসিজি দেখব এবং ফাইনালি একটা চেস্ট এক্সরে বলা হচ্ছে যেটা আসলে দেখাবে যে এনলার্জড গ্লোবিউলার হার্ট, বা অনেক সময় নর্মালও থাকতে পারে, এটা আসলে ভ্যারিয়েবল বাট ক্যান হ্যাপেন। আচ্ছা, সো এখন কথা হচ্ছে হোয়াট উইল বি দ্য ম্যানেজমেন্ট, হোয়াট উইল বি দ্য ট্রিটমেন্ট। মূল সমস্যাটা কি? হিউজ পেরিকার্ডিয়াল ইফিউশন, প্রচুর পরিমাণ ফ্লুইড জমছে, রক্ত জমছে, কিছু একটা জমছে, হার্টকে কম্প্রেস করতেছে। তাহলে কম্প্রেশনকে মানে কমাইতে হবে। কম্প্রেশন কমানোর উপায় কি? ওই ফ্লুইডকে বাইর করে নিয়ে আসা। তাহলে এই যে ফ্লুইডকে বাইর করে নিয়ে আসবো এটাকে বলা হচ্ছে পেরিকার্ডিওসেন্টেসিস। সো আমরা আসলে যেটা করতে চাই এখানে একটা পেরিকার্ডিওসেন্টেসিস করব, এবং এখানে কথা বলছে পারকিউটিনিয়াস পেরিকার্ডিওসেন্টেসিস। এটার মানে কি? এটা মানে হচ্ছে পেশেন্টের কাপড় ওপেন করা হবে, এক্সপোজ করা হবে, চামড়ার এখান থেকেই আমরা একদিক দিয়ে ইকোকার্ডিওগ্রাম করে দেখতে থাকবো এবং ইমেজ গাইডেডভাবে আমরা একটা প্রোব ঢুকায় অ্যাসপিরেট করে নিয়ে আসবো। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে পেরিকার্ডিওসেন্টেসিস। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, দিস ইজ মেডিকেল ইমার্জেন্সি। কারণ আমি যদি লেট করি পেশেন্ট মে ডাই। সো লেট করার কিছু নাই, খুব আর্জেন্টভাবে ম্যানেজ করতে হবে। সো পেরিকার্ডিওসেন্টেসিস করতে হবে। ইট শুড বি পারফর্মড অ্যাজ সুন অ্যাজ পসিবল। কোনো জায়গায় এমন হতে পারে পেরিকার্ডিওসেন্টেসিস ফেল করতেছে বা মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সামটাইমস সার্জিক্যাল ড্রেনেজ লাগতে পারে। বাট যখন আসলে পেরিকার্ডিওসেন্টেসিসে ম্যাক্সিমাম টাইম আমরা খুব ভালো পাই। আচ্ছা, সার্জিক্যাল আমাদের ড্রেনেজ কোথায় লাগতে পারে বা সার্জিক্যাল অ্যাপ্রোচ কোথায় নেওয়া লাগতে পারে? খুব সম্ভবত যেখানে আমাদের ব্লাড জমতেছে, লাইক ব্লাডের একটা প্রবলেম হচ্ছে, ব্লাড খুব সহজে ক্লট হয়ে যায়। সো হয়তো বা পেরিকার্ডিওসেন্টেসিস আমি ব্লাড খুব সহজে সবসময় টেনে আনতে পারবো, বাট এরকম না, একটু টাইম হয়ে গেলে দেখা গেলো ব্লাড ভেতরে ক্লটেড হয়ে গেছে, ওটাকে টেনে আনা যায় না, ওসব জায়গায় আবার সার্জারি লাগে। বাট বেসিক্যালি আমাদের পেরিকার্ডিওসেন্টেসিস হলে তো হয়ে গেল, না হইলে আবার সার্জারি করতে হয়। এখন কথা হচ্ছে পেরিকার্ডিওসেন্টেসিস যখন আমি করবো, ফ্লুইডকে বের করে নিয়ে আসবো, সাথে সাথে পেশেন্টের ড্রামাটিক ইমপ্রুভমেন্ট দেখা যায়। সো এটাকেই বলা হচ্ছে যে একটা ড্রামাটিক ইমপ্রুভমেন্ট আমরা আসলে পাবো। সো এই ছিল আমাদের পেরিকার্ডিওসেন্টেসিস নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমি পিডিএফ, এক্সপ্লানেশন, ইমাজিনেশন, হ্যাঁ, ইয়েস।